তাহলে কি কোন প্রেমিকার জন্য আজকে ওনার ভাইপো ছুটে চলে যাচ্ছে বিদেশ, আর উনি তাতে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না? তো উনি যেমন বিদেশে যাচ্ছেন না, সত্যি তৃণমূল দলটা ভালো হয় যদি উনি বিদেশেই থেকে যান। যে ভাইপোর এই কুকীর্তিতে ওনার দল কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জিজ্ঞাসা করুন কুণাল ঘোষকে, জিজ্ঞাসা করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, জিজ্ঞাসা করুন মহুয়া মৈত্রকে, যারা রাস্তায় নামার চেষ্টা করছে, যে তাদেরকে কি কথা শুনতে হয় আর কেন শুনতে হচ্ছে। দলনেত্রী বলেন এত বড় বড় পাথর ছুঁড়েছো না, কেন জীবন হানির আশঙ্কা ছিলেন না? আমার অবাক লাগছে যে আপনার কর্মীরা মার খাচ্ছে, তারা কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছে, কেউ আবার ফিরে আসার জন্য পা বাড়াচ্ছে। তো এই রকম একটা ইন্টারেস্টিং সন্ধিক্ষণে এই বয়স্ক পিসিকে রেখে আপনি যে বিদেশ যাচ্ছেন, এটা কি আপনার খুব মানুষ হিসেবে ভালো চিত্র তুলে ধরছে না? সায়নীকে কেউ টার্গেট করেনি, সায়নী হারসেলফ হ্যাজ বিকাম আ টার্গেট। কারণ যে এতদিন মিনি মমতা সেজে ঘুরে বেড়াতো, সাদা হাওয়াই চটি, সাদা নীল পাড় শাড়ি, হ্যাঁ, এখন ওদের কমেন্ট বক্স বন্ধ করে ছাড়া কোনো উপায় নেই রোজিনা। কারণ মানুষের আদালতে ওরা এক মুহূর্ত টিকতে পারবে না। মানে যে কিং পিন সেই ঋতব্রতকে হয়তো আমরা শুনেছি যে কোলে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। আমি বলছি যে উনি গদ্দার 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 খুঁজে ববি গদ্দার, অরূপ গদ্দার, এ গদ্দার ও গদ্দার না বলে উনি নিজে নিজের রাজ্যের ব্যর্থতার কাহিনী নিয়ে বিদেশ ছুটে যাচ্ছেন। হ্যাঁ, যে কদিন আগে বিজে বাজানো হবে তো বলছে, তাহলে সেই জুন মালিয়ার সঙ্গে যদি একটা রাজ্য সভাপতিকে দেখে, তাহলে সেই দলের আবেগে আঘাত লাগবে, এটা খুব স্বাভাবিক। অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারী একটা চেয়ার কিন্তু সরিয়ে দিয়েছেন, মানে শুভেন্দু অধিকারীর ওই সামান্য একটা আমি বলবো ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দেয় যে কে সমকক্ষ আর সে কে সমগোত্র। এই সমস্ত চোরেরা যদি বলে যে আমরা এত সৎ চোর যে আমরা চুরি করেছি দলের জন্য, ভগবান, আজ যেমন শুভেন্দুর মধ্যে দেবতা দেখতে পাচ্ছে, কাল যদি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেবী দেখতে পান, তো উনি সঙ্গে সঙ্গে নিজেকে দেবী ভেবে এই সমস্ত ভক্তদেরকে উনি আপন করে নেবেন। কাল যদি এসে দরজায় টোকা মারে, আমার মনে হয় তক্ষুনি দরজা খুলে যাবে। তখন কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, যারা দলের মধ্যে হয়তো হাজারো কথা বলছে কিন্তু কঠিন সময় ওনার পাশ ছাড়েনি, তারা কিন্তু হঠাৎ করে ব্রাত্য হয়ে যেতে পারে, তাদেরকেই হয়তো এদের সামনে অপমান করে দিতে সায়নী সায়নী বাবা, সায়নী তো ওনার কাছে অগ্নিকন্যা ছিলেন। মানে একা ওনার জন্য লড়ে একটা জমি তৈরি করতে যতটা সময় লেগেছিল, এই ভাইপো ভাইপো ভাইপোর প্রতি ভালোবাসা, ভাইপো প্রীতির জন্য উনি ততটা একটা চোরাবালি তৈরি করলেন, সেই প্রত্যেকটা পরিবারের লোক ওনাকে ধোকা দিয়েছেন, কিন্তু পরিবারের জন্য উনি দলকে ধোকা দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক জিনিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে দলের যে অবস্থা, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য কিভাবে চেষ্টা করছিলেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বৈশাখী ব্যানার্জি। কথা বলবো, দলের যেখানে এরকম অবস্থা, তার পিসি মার খাচ্ছে, তিনি বিদেশ যাচ্ছেন 20টা ব্যাগ নিয়ে, যা জানতে পারছি। দল আর দলনেত্রী, আমার মনে হয় দুটোর কোনো ভ্যালুই বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। নিশ্চয়ই যে কারোর চোখ হচ্ছে তার অমূল্য সম্পদ, কিন্তু আমরা জানি যে দলের যারা কর্মী হয় না, তাদের বলে যে মানে হৃদয়ের হৃদস্পন্দনের শেষ হৃদস্পন্দনটা হবে হচ্ছে দলের কর্মীদের জন্য। তো যেখানে নাকি কদিন আগে দলনেত্রী বলেন এত বড় বড় পাথর ছুঁড়েছো না, কেননা জীবন হানির আশঙ্কা ছিল, সেই দলনেত্রী মানুষের জনরোষ হোক, স্টেজ বিরোধিতা হোক, ওনার ভাষায় স্টেট স্পন্সার্ড বিরোধিতা হয়েছে, তাহলে ওনার কি কোনো চিন্তা ভাবনা নেই? আসলে এই আজকের কাজটা প্রমাণ করে দেন যে উনি আসলে একটা অদ্ভুত ধরনের নার্সিসিজমে ভোগেন, সেলফ লাভ, মানে ব্যক্তি কেন্দ্রিকতা ওনার মধ্যে এতটা বেশি। আহ সমালোচকরা ওনার নামে 100টা কথা বলছেন, আর কেন জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া এটা প্রমাণ করার জন্য যে আমার সমস্ত সমালোচকরা আসলে সঠিক কথা বলছে। কারণ যে তাড়াহুড়ো, যে উদ্গ্রীব একটা নেচার দেখাচ্ছেন যে কিভাবে তাড়াতাড়ি ভারতবর্ষে বাইরে বেরিয়ে যাবেন। হ্যাঁ, যেন এমন উনি ভাব করছেন, মানে নতুন একটা প্রেম করলে, মানে প্রেয়সীরা, হ্যাঁ মানুষ, হ্যাঁ, যে খুব খুব সুন্দর একটা কথা বলেছে যে প্রেয়সীর টানে মানুষ যেমন পাগল হয়ে যায়, হ্যাঁ, সেই রকম একটা পাগলপনা ওনার মধ্যে সেই কদিন ধরে দেখছি।
এবং এত দৃষ্টিকটু লাগছে রোজিন, আমি তোমায় সত্যি বলি যে যারা তৃণমূল দলটাকে ভালোবাসে ওনাকে, আমার সেই দিনটার ছবিটা মনে পড়ছে যে উনি আহ, গাড়ি করে যাচ্ছেন, প্রায় ঝুলন্ত অবস্থায় পিএসওরা ওনাকে প্রোটেক্ট করতে করতে যাচ্ছে, মানে মানুষের থেকে বিচ্ছিন্ন হতে হতে উনি বুঝতে পেরেছেন যে এবার ওনার বোধহয় ওই সুতোটা কেটে দেওয়া উচিত। তো উনি যেমন বিদেশে যাচ্ছেন না, সত্যি তৃণমূল দলটা ভালো হয় যদি উনি বিদেশেই থেকে যান, চোখের চিকিৎসা, মনের চিকিৎসা, মাথার চিকিৎসা, যে কোনো ভাবে হোক বিদেশটাকেই যদি উনি ওনার পার্মানেন্ট ঠাঁই করে দেয়, তাহলে বোধহয় তৃণমূল দলটা বেঁচে যাবে। কিন্তু যার পিসি বললেন যে দলের লিভারটাকে আপনি নষ্ট করে দিলেন, হ্যাঁ আপনারা অভিষেকের বিরোধিতা করছেন, আজ তার মুখ কিভাবে পুড়লো। আমি বলছি যে উনি গদ্দার 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 খুঁজে, ববি গদ্দার, অরূপ গদ্দার, এ গদ্দার ও গদ্দার না বলে নিজের দলের মধ্যে যে এমন একজনকে উনি পৃষ্ঠপোষকতা করেন, যার না আছে দলের প্রতি দায়বদ্ধতা, না আছে ওনার প্রতি দায়বদ্ধতা, এবং মানুষের প্রতি তো দায়বদ্ধতা নেই, সেটা আজকে উনি আবার প্রমাণ করে দিলেন। কারণ সত্যি কথা বলতে উনি ওনার চিকিৎসার বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমরা কেউ চাইবো না ওনার চোখ নষ্ট হোক, উনি বারংবার গেছেন। এবং আমি আমি শুধু ভাবছি যে উনি ওনার ডায়মন্ড হারবার মডেল আমরা বলি না, তা সেখানে তো উনি এত সেবাশ্রয় টেবাশ্রয় করেছেন। তো উনি মানে পুরো পশ্চিমবঙ্গে 15 বছরে ওনার পিসিমণি কি একটাও ভালো ডাক্তার তৈরি করতে পারেননি যিনি ওর চোখের চিকিৎসাটা সঠিকভাবে করতে পারে। মানে উনি নিজে নিজের রাজ্যের ব্যর্থতার কাহিনী নিয়ে বিদেশ ছুটে যাচ্ছেন, হ্যাঁ। এবং সেটা হয়তো অনেক মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছেন, কারণ উনি চলে যাওয়াতে এই যে একটা সাময়িক বিরতি হবে না, এতে আমার মনে হয় তৃণমূল দলটা সুসংগত হবে অনেক সহজে। কারণ উনি কি ফিরে আসবেন? 3 সপ্তাহ সময় দিয়েছে অনেকেই। আপনার কি মনে হচ্ছে, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি সামনে থেকে দেখেছেন? না, আমার মনে হয় ফিরে আসবেন, কারণ সাম্রাজ্য দেখো, বিদেশেও যদি কোনো সাম্রাজ্য উনি তৈরি করে থাকেন, রসদটা তো পশ্চিমবঙ্গ থেকে আমাদেরকে নিংড়ে শুষেই তো বিদেশের সাম্রাজ্য গড়ে উঠেছে। আমার মনে হয় না যে উনি মানে সেখান থেকে তো ইনকামের সোর্স নেই আপনি বলছেন। মানে যদি থাকেও দেখো, একটা বলে না যে কলসির জল গড়িয়ে খেতে খেতে তো শেষ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে যেমন একটা কন্টিনিউয়াস সোর্স আছে, তো সেটা তো আর বিদেশে গিয়ে পারবেন না। এবং এটা ভাবার কোনো কারণ নেই যে বিদেশে চলে গেলেই, 3 সপ্তাহের জন্যই যাক, 3 মাসের জন্যই যাক, আর যার জন্যই যাক, যে উনি কোনো রেহাই পেয়ে যাবেন। যদি আইনের চোখে উনি অপরাধ করে থাকেন, ফিরতে ওনাকে হবেই। আর তার থেকেও বড় কথা, উনি বারবার বলতেন যে যদি একটা অপরাধ প্রমাণিত হয় আমি ফাঁসি কাটে গিয়ে নিজে ফাঁসি বরণ করে নেব। তো আমার মনে হয় যে এটা খানিকটা আমাদেরও ব্যর্থতা, যে অনেকটা সময় পাওয়া সত্ত্বেও ওনাকে কিন্তু উনি ফাঁসি না চড়ুক, এটাই আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা ওনাকে একবারের জন্য দেখছি না যে উনি যেমন ইনভেস্টিগেশন এজেন্সি গুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছেন যে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, এবং তারাও সেটাই দেখালো যে কিছু করতে পারলো না। এটা প্রচন্ড ব্যর্থতা, এবং এই ব্যর্থতাকে অস্বীকার করার কোনো জায়গা তোমার আমার নেই। এতে হতাশ হচ্ছে জনগণ, কারণ তারা একটা সিস্টেমের করাপশনের বিরুদ্ধে ভোট দিয়েছে, একটা মানুষের ব্যক্তি করাপশনের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবার যারা নতুন এসেছেন তাদের থেকে অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা কেন্দ্রীয় সরকারের থেকেও পশ্চিমবঙ্গের মানুষের ছিল, যে যদি এখানে আমাদের পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতারা যে দলের জামাই পড়ুক না কেন, ওনারা যেন সঠিকভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। কিন্তু আজকে নিয়ে দেখা গেল 4 দিন সুমিতকে জেরা হচ্ছে, কিছুই তো উঠে আসছে না। না, আসলে উঠছে কি উঠছে না, মানে সমুদ্র মন্থনে কতটা গরল উঠছে আর কতটা অমৃত আমরা তো বুঝে উঠতে পারছি না। কিন্তু এটা ঠিক যে মানে এটা সত্যি তোমার মনে যেরকম প্রশ্ন জাগাচ্ছে, সাধারণ মানুষ আরো বেশি বিচলিত, যে যদি যে গল্পগুলো আমরা শুনেছি যে এতটাই 5টা আঙুল যদি পাকে ডুবেই থাকে, তাহলে কি ইনভেস্টিগেশন এজেন্সি গুলোর এত ধীর গতিতে এগোনোর কথা, যে 5 দিন তাকে জেরা করে কিছুই রসদ পেলো না। মনে হয় মানে যেখানে বারবার বলা হচ্ছে যে সুমিত হচ্ছে কি পার্সন,
সুমিত কেন না, সুমিতের থেকে মাথায় পৌঁছবো, সেটাই তো হচ্ছে উদ্দেশ্য। তাহলে মাথা অব্দি পৌঁছানোর কি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না? এত সুনিপুণ ভাবে দুর্নীতি করা হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এইসব মাস্টার মাইন্ডের পুরো ডিজাইন গুলোও তো মানুষ জানতে চাইছে। কারণ মানুষ না আর এই ডাকাডাকি প্রতিদিন যাবে 5 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা অতিক্রান্ত, তোমরাও মানে ঝড় জল মাথা উপেক্ষা করে অপেক্ষা করবে যে আজ বোধহয় মানুষ কিছু জানতে পারবে, তোমাদের বুমগুলো কেন এগিয়ে যায়। কোনো দুর্নীতিপরায়ণ মানুষের বাণী শোনার জন্য তো নয়, তাদেরকে ফেমাস করার জন্য নয়। তোমরা মানুষের কাছে দায়বদ্ধ যে ওই ভেতরে কি আসল বেরিয়ে আসছে সেই কঙ্কালটাকে মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু কিছুতেই কোনো জায়গা থেকে আমি দেখছি না যে বারংবার এই যে একটা আইওয়াশ চলছে, কিভাবে যেন একটা সাদা জামা কাপড় পরে বেরিয়ে আসছে। এই জায়গাটা কিন্তু থামা ভীষণ দরকার। নয়তো দেখো, আমরা সিবিআই কে তোতা পাখি বলতে দেখেছি, ইডি কে নোক দন্তহীন একটা এজেন্সি বলতে দেখেছি মানুষকে। ক্রমশ কিন্তু মানুষ না আস্থা হারাচ্ছে। আর এটা না আমার মনে হয় কোনো দেশের জন্য সুখকর নয়। এই যে জেনজি রাস্তায় নামছে, এটার একটা পেছনে কারণ কিন্তু এই হতাশা, আজ এই ক্ষোভ। কারণ যখন তুমি দেখছো যে তোমার আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, তাহলে আমরা কিন্তু অনেক বেশি সংযত, অনেক বেশি ঝড় দেখেছি, অনেক বেশি জলে ভিজেছি। কিন্তু আজকের প্রজন্ম কিন্তু খুব কুইক অ্যাকশন চায়। তারা দেখতে চায় যে হ্যাঁ এখানে করাপশন, তাহলে করাপশনের শেষ কি। দেখছো করাপশন না শেষ হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়ে না, তারা একটা জায়গা ছাড়তে রাজি নয়, তাতে তাদের যা হয়ে যাক হয়ে যাক। সেইখানে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হয় যে আমরা কোথাও একটা মানুষের কাছে একটা খুব ব্যর্থ চিত্র তুলে ধরছি। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সায়নী ঘোষদেরকে যখন আপনি কফির টেবিলে দেখছেন, কাকলি ঘোষ দস্তিদারকে কি মনে হচ্ছে? দেখুন, একটা এর থেকে না কুদৃশ্য, মানে আমি বলছি যে সায়নী ঘোষের উপস্থিতিটা স্পেশালি, তার একটা বড় কারণ হচ্ছে যে বিজেপি দল আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার কিন্তু একটা আলাদা ছবি ছিল মানুষের মনে। সনাতন ধর্মের একটা সংস্কার বলবো না, কিন্তু যদি ধারক ও বাহক মনে করা হয়, যার মধ্যে বিবেকানন্দের সেই প্রতিচ্ছবি খোঁজে, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে এমন কারুর উপস্থিতি যে সনাতন ধর্মকে এত খারাপভাবে অপমান করেছে, সেইটা কিন্তু মানুষের মধ্যে খুব একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। আমার নিজের জন্য আমি বলবো যে যখন এই ধরনের দৃশ্য দেখি তখন আমার একটাই জিনিস মনে হয় যে এনিথিং এন্ড এভরিথিং ইজ পসিবল ইন পলিটিক্স। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমরা কিছু আদর্শ রাজনেতাদের কাছ থেকে আশা করি, যারা একটা পদে বসে আছেন, যারা একটা দল চালাচ্ছেন, তাদের কিন্তু মনে রাখতে হবে যে ভাবাবেগকে আঘাত করেছে বলেই কিন্তু কিছু মানুষকে যেতে হয়েছে। সেই আবেগকে তুমি দেখো যে সায়নী ঘোষ, সায়নীকেই কেন সবাই টার্গেট করছে আপনার কি মনে না হচ্ছে? না না, সায়নীকে কেউ টার্গেট করেনি, সায়নী হারসেলফ হ্যাজ বিকাম আ টার্গেট। কারণ যে এতদিন মিনি মমতা সেজে ঘুরে বেড়াতো, সাদা হাওয়াই চটি, সাদা নীল পাড় শাড়ি, হ্যাঁ, এখন ওদের কমেন্ট বক্স বন্ধ করে ছাড়া কোনো উপায় নেই রোজিনা। কারণ মানুষের আদালতে ওরা এক মুহূর্ত টিকতে পারবে না। ওই ডিনার টেবিল বা ওই ব্রেকফাস্ট টেবিল গুলো কিন্তু অনেক সুরক্ষিত, কারণ সেখানে রাষ্ট্র নেতারা উপস্থিত তো। তাদের একটা, তুমি বলতে পারো তাদের বিচক্ষণতা, হয়তো আমরা জানি যে সমস্ত করমর্দন কিন্তু ভালোবাসার করমর্দন হয় না, কোথাও কোথাও সৌজন্য থাকে, রাজনৈতিক সৌজন্য, রাজনৈতিক বিচক্ষণতা, সেটা কিন্তু সাধারণ মানুষ এই রাখবে না। কত কত কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মানে একদম মোদি প্রশংসায়। দেখো, যতই মোদি প্রশংসায় গদগদ হোক, 15 বছরের অপমান মানুষ ভুলে যাবে? তুমি আমায় বলো তো, নরেন্দ্র মোদীকে নিয়ে যে টিটকিরি, তার ব্যক্তিগত আরে যে কদিন আগে বিজে বাজানো হবে তো বলছে, তাহলে সেই জুন মালিয়ার সঙ্গে যদি একটা রাজ্য সভাপতিকে দেখে, তাহলে সেই দলের আবেগে আঘাত লাগবে, এটা খুব স্বাভাবিক। এটা এটা তোমাকে বুঝতেই হবে যে সাধারণ মানুষ কিন্তু রাজনীতিটাকে একটা প্রফেশন হিসেবে দেখে না, প্যাশন হিসেবে দেখে। তো যেটা আমার প্যাশন, যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে, যেটার জন্য আমি এত বছর ধরে মার খেয়েছি, সেটা এত সহজে তুমি কোনো বিল পাস করানোর জন্যই হোক, কি আরো কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্যে হোক, এত বড় বড় রাজনৈতিক উদ্দেশ্য না তুমি সাধারণ মানুষকে বোঝাতে পারবে না। তাদের কাছে হচ্ছে যে আমরা একটা সিস্টেমের অবসান চেয়েছিলাম, আমরা কতিপয় নেতাদেরকে মনে করেছি তারা একদম করাপ্ট,
তারা তারা দুর্নীতিপরায়ণ, তাদেরকে আমরা চাই না বলে মানুষ বিসর্জন দিয়েছে। নয়তো তুমি যদি বলো যে শুধু তো, যতই বলুক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে প্রত্যাখ্যান করেনি, এদের প্রত্যেকের মুখকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজকে তাদেরকে কোথাও আমরা দেখছি ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে যাচ্ছে, তারা ভীষণ গদগদ, কিন্তু আবার মানুষ ঋতব্য তো শুভেন্দু অধিকারীর পাশে বসতে যাচ্ছে, চেয়ার শুভেন্দু অধিকারী দেখে। অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারী একটা চেয়ার কিন্তু সরিয়ে দিয়েছেন, মানে শুভেন্দু অধিকারীর ওই সামান্য একটা আমি বলবো ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দেয় যে কে সমকক্ষ আর সে কে সমগোত্র। তো সমগোত্রীয় যে নয় সেটা কিন্তু ওনার একটা ইশারাই কাফি ছিল। এবং উনি না, ওনার এই আমি দেখলাম ওনার এই পদক্ষেপটা বরঞ্চ মানুষের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যে গদগদ করে পদলেহন করতে এগিয়ে আসা সত্ত্বেও কিন্তু দিস ফার অ্যান্ড নো ফার, এই এই একটা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মানুষের মনের মধ্যে আমি দেখলাম যে অনেক বেশি আশার সঞ্চার করেছে, যে উনি কিন্তু ঠিক জায়গায় ঠিক লোককে রাখতে পেরেছেন। কিন্তু আজকে অনেক জায়গায় আমরা দেখছি সেই বেড়াটা ভেঙে যাচ্ছে। আমার কথা হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে লোক আসবে, বিজেপির থেকে তৃণমূল দলে গেছে, এগুলো হচ্ছে খুব স্বাভাবিক স্রোত। কিন্তু কাদেরকে নিচ্ছি, যাদের হাত আমাদের কর্মীদের রক্তের লাল না হয়, যারা আমাদের নেতাদের অপমান না করে থাকে, যারা আমাদের কার্যক্রমকে উপহাস না করে থাকে, যে আবেগকে ঘিরে বিজেপি দল বা হিন্দুত্ববাদী মানবিক মানসিকতা, সেই আবেগকে যারা আঘাত করেছেন, তারা আজকে যদি হঠাৎ করে গদগদ করে বন্দনা করতে শুরু করে, মানুষ বিশ্বাস করবে? রচনা, জুন, মানে কে নয়, তুমি তুমি যদি দেখো যে এই প্রত্যেকটা মানুষ যারা আজকে বলছে তাদের, মানে মানুষের স্মৃতি এত শর্ট লিভ নয় গো। তুমি যদি দেখো, মানুষ যেই এরা এটা করছে, এদের পুরোনো ভিডিও গুলোকে পোস্ট করা শুরু করছে। এটা হচ্ছে জনরোষ, এটা জনরোষ। কারণ মানুষ না এত সহজে বোকা হয়ে যাবে না আজকের দিনে। কালো বেড়াল বলেছিল সায়নী ঘোষ শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবং শুধু তাই না, আজ তাদের এত আস্থা জেগে গেছে শুভেন্দু অধিকারীর উপরে, যে তারা কেউ গিয়ে যজ্ঞ করে পুজো দিচ্ছে যে শুভেন্দু অধিকারী দারুণ যেন প্রশাসন চান। আমার কথা হচ্ছে, কাল অবধি যারা শুভেন্দু অধিকারী শুধু নয়, তার পুরো বাবা ভাই সবাই, হ্যাঁ একদম একদম সঠিক কথা হচ্ছে, বাব্বা পান্ত করতো, তারা আজকে কিভাবে পায়ের তলার ওই শেষ ধূলিকণাটুকু মানে বোধহয় লেহন করে নিয়ে একটা কিছু জায়গার টিকে থাকা। কিন্তু মানুষ না এদের রাজনৈতিক অবিচুয়ারি লিখে দিয়েছে। যেমন আজকে দেখা গেল শিউলি সাহাকে ঘিরে বিক্ষোভ দিদি। আমি তোমায় বলি রোজিনা, তুমি বোধহয় প্রথম যে ঋত তৃণমূল তৈরি হওয়ার দিন বলেছিলে যে যারা এই দলটায় গেল তাদের কোনো জনসমর্থন থাকবে, এবং তুমি, আমি একটাই জিনিস বলেছিলাম যে আমার মনে হয় যে এরা যেখানেই যাক মানুষের বিক্ষোভ এদের তাড়া করবে, এবং সেটাই হচ্ছে। কারণ একটা জিনিস হচ্ছে যে যারা, আমি ঋত তৃণমূলের একদম ছোট কুচো নেতা থেকে বড় নেতা সবার ক্ষেত্রে একটাই জিনিস শুনছি, যে কাল অবধি আপনি ওই দলেই ছিলেন, ওই মঞ্চে থেকে আপনি নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীকে অত্যন্ত মানে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, একই দুর্নীতিতে সামিল হয়েছেন, আজ আপনি হঠাৎ করে কোথা থেকে সাধু হয়ে গেলেন। কারণ যদি সবাই, এই সমস্ত চোরেরা যদি বলে যে আমরা এত সৎ চোর যে আমরা চুরি করেছি দলের জন্য, এটা কেউ বিশ্বাস করবে না। কারণ এদের বাড়িগুলো ক্রমবর্ধমান, যে এদের সম্পত্তির যে স্ফীত সম্পত্তির পরিমাণ, যে সমস্ত দেশে বিদেশে এদের ব্যবসা, এই এই যে জীবনধারা, এগুলো কিন্তু মানুষের চোখ এড়াচ্ছে না। এবং যখন মানুষ সজাগ থাকে, এখন কিন্তু তুমি দেখবে যে একটা কথা বলে আমি পার পাবো না, যতক্ষণ না আমি বিশ্বাসযোগ্য হয়ে উঠবো মানুষের কাছে। আমি হাজার বাণী দিই, এখন আর ওই একটা না আমার উদ্ধৃতি কোষ বেরোবে না। ফিরাদ হাকিম তো বলছে বুদ্ধদেব ভট্টাচার্যকে উনি দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি দেখেছেন, কিন্তু তার থেকেও শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে। একদম, মানে উনি এটা এটা উনি এখন বলছেন, এটা আমার ভালো লাগছে, কিন্তু এটা যেন রেকর্ড করে রাখা হয়। কারণ আমি বলছি যে উনি কদিন আগেই শুভেন্দু অধিকারী কে, শুভেন্দু অধিকারী বলছিলেন না, তখন উনি হ্যাঁ জেলার নেতা বলছিলেন, হ্যাঁ, এবং বলছিলেন ফুৎকারে উড়ে যাবে, হ্যাঁ ফু দিলেই উড়ে যাবে। সেই ফুটা দেওয়ার ওনার দমটা শেষ হয়ে এসছে আসলে। এখন উনি আর বুঝেছেন যে এখন যে কটা দিন ওনার আছে রাজনৈতিক জীবনে, আহ মানে আমি তো বলছি যে এরা এত বড় বড় নেতা না, এরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপ্লব করেছে, যারা বলছে যে আমরাই আসল তৃণমূল,
তারা একটা বার মানুষের কাছে গিয়ে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনাস করে যে তৃণমূল, আমরা সেই তৃণমূল। মানুষ ওদের কি উত্তর দিচ্ছে তুমি দেখো, রাত্রিরে অন্ধকারে বাসুনিয়া কে বাড়ি ফিরতে হচ্ছে, হাজবেন্ড ওয়াইফ। তারা এতদিন ক্ষমতার দম্ভে মাটিতে পা রেখে চলতো না, তারা এখন রাত্রিরে অন্ধকার খুঁজছে বাড়িতে ঢোকার জন্য। ডিমের ভয়, পাথরের ভয়, জুতোর ভয় কারা পাচ্ছে বলো তো রোজিনা? যাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা উঠেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝলেন বৈশাখী দিয়ে এদের অবস্থাগুলো? কি এতদিনে 3 মাসের মধ্যে ওনার কাছে ক্লিয়ার হলো? আপনার কি মনে হয়? না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা নিজে ব্যক্তিগতভাবে দেখেছি বা বুঝেছি, আহ সেখানে আমার শোভনের সঙ্গে বিস্তর তফাৎ আছে। আমার মনে হয় না উনি বোঝেন। আমার মনে হয় যে আজও আবার যারা মিষ্টি কথা বলবেন, যারা আজকে পাশে থেকেছেন, এটা খুব জরুরি নয় যে কালকে তারা ওনার জন্য খুব দামি হবেন। বরঞ্চ এরা যদি আবার গিয়ে ওনার পায়ের কাছে পড়ে বলে যে তুমি আমাদের ভগবান, আজ যেমন শুভেন্দুর মধ্যে দেবতা দেখতে পাচ্ছে, কাল যদি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেবী দেখতে পান, তো উনি সঙ্গে সঙ্গে নিজেকে দেবী ভেবে এই সমস্ত ভক্তদেরকে উনি আপন করে নেবেন। কারণ আমি ওনার মধ্যে দেখিনি যে কনসিস্টেন্টলি কারুর সম্পর্কে ভালো বা মন্দ ভাবতে। উনি হয়তো রাজনীতিতে এই কনসিস্টেন্সি নেই, বা হয়তো এটাই ওনার ইউএসপি, এইভাবে উনি এই শীর্ষে পৌঁছেছেন। কিন্তু সেই জন্যই কিন্তু উনি এত বড় একটা, আজকে যেটা বলে লোকে যে বেইমানির শিকার, কোথাও তো একটা ওনার প্রতি একটা মানুষের সিম্প্যাথিও তৈরি হয়েছে যে এতগুলো লোকের একসঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু আমার কিরকম মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকদের ভালোবাসেন। উনি বিশ্বাসঘাতক তৈরি করেছেন এবং বিশ্বাসঘাতকদের লালন করেন কোথাও একটা, লালন পালন করেই পৃষ্ঠপোষকতা করেই এগুলোকে তৈরি করেছেন। এবং তাই জন্য উনি জানেন, উনি আজকে বলছেন এ আমাদের সাসপেন্ডেড, এ সাসপেন্ডেড, কিন্তু কাল যদি এসে দরজায় টোকা মারে, আমার মনে হয় তক্ষুনি দরজা খুলে যাবে। তখন কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, যারা দলের মধ্যে হয়তো হাজারো কথা বলছে কিন্তু কঠিন সময় ওনার পাশ ছাড়েনি, তারা কিন্তু হঠাৎ করে ব্রাত্য হয়ে যেতে পারে, তাদেরকেই হয়তো এদের সামনে অপমান করে দিতে সায়নী, পারে। সায়নী। বাবা, সায়নী তো ওনার কাছে অগ্নিকন্যা ছিলেন। মানে আমি আমি বুঝতাম না যে একটা জিনিস, এটা আমার শোভন একটা খুব সুন্দর কথা বলেছিল, ওটা অনুষ্ঠানের কথা বলতে বলতে বলতো যে দিদিকে যেটা করা মানায় সেটা আমাদের করা মানায় না। দিদি যেটা ভাবে সেটা আমাদের ভাবা দরকার, কারণ সেই তাহলে ওটা আদর্শের পথে পৌঁছতে পারবো। কিন্তু দিদির করাটাকে অনুকরণ করাটা আমাদের মানায় না। কিন্তু শোভন বাদে আমি তো সবার মধ্যে একটা মিনি মমতা দেখতে পেতাম। এবং উনি বোধহয় মনে করতেন যে আমি একটা দারুণ স্টাইল আইকন হয়েছি, যে আমাকে এমিউলেট করছে। আবার কিন্তু একটা কালো শাড়ি পরে ছবি পোস্ট করেছেন, কমেন্ট বক্স বন্ধ। কমেন্ট বক্স বন্ধ, কালো শাড়ি পরে, তার একটা কারণ হচ্ছে তার আগে উনি বোধহয় একটা সাদা না কি একটা শাড়ি পরে উনি ওই রিল বানাচ্ছিলেন বৃষ্টির দিন। তাতে উনি বুঝে গেছেন জনগণ ওনার রিল এবং রিয়েলিটিকে কতটা ভালোবাসেন। তো তখন ওনাকে কমেন্ট বক্স বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি বলছি এরা এত ভীতু। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না যে এই গদ্দাররা যদি ঢোকেন, তো এই গদ্দারদের ঢুকিয়েছেন কে? যে তো মেন যে প্ল্যানার, মানে যে কিংপিন, সেই ঋতব্রতকে হয়তো আমরা শুনেছি যে কোলে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। তার দলটা ভাঙার মূল মূল কারিগর। দেখো, আমি বলবো কি একেবারে 50-50 দুজনে শেয়ার করে, মানে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একে অপরকে কমপ্লিমেন্ট করেন। কারণ একজন নিয়ে আসেন আর একজন দেয়া শুরু করে দেন। মানে কোনো অবস্থায় কি তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের রাজনৈতিক, আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব মেতে আছি যে প্যারাশুটে নেমেছেন কোনো, কিন্তু যিনি মাটি থেকে উঠে এলেন, তিনি সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা কাদের করেছেন? যাদের মাটিতে পানি। তা ওনার কি বোঝার ক্ষমতা ছিল না যে মানুষ এদেরকে বর্জন করবে? আরেকটা জিনিস বৈশাখী দি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বইয়ের রয়্যালিটির টাকা চাইছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাটার্ড ফ্লাইটে করে বিদেশ চলে যাচ্ছেন। মানে দুটোর অঙ্ক তো মেলাতে না না, এ অঙ্ক কেউ মেলাতে পারবে না। আসলে এটা অঙ্ক নয়, এটা হচ্ছে হিপোক্রেসির অভিধান। মানে ও, আমি বলবো যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে হিপোক্রেসি শব্দটার যদি জননী কেউ হন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
কারণ এটা কেউ বিশ্বাস করবে না যে শুধু রয়্যালটির টাকা, হঠাৎ হঠাৎ করে ওনার প্রতিদিন এক একটা ইস্যু দরকার। এই ইস্যুটা হয়তো উনি ভাবছেন যে মানুষের মনের মধ্যে সিম্পাথি তৈরি করছে, কিন্তু এটার মধ্যে একটা প্রচন্ড রিপারকেশন তৈরি হচ্ছে। আমি তোমায় বলছি যে নিশ্চয়ই, আমি বলছি যে আবার যে দৃশ্য আমরা রবিবার দেখেছি, ওনার গাড়িকে এ ধরনের আক্রমণ, এটা কেউ সমর্থন করতে পারবে না, কোনো সভ্য সমাজ আশা করে না, কোনোভাবে সমর্থন করতে পারে না। যারা একমাত্র হুলিগান, যারা হুলিগানিজম পছন্দ করে, সেটা দেখো, আমরা তো সবসময় জানি যে হুলিগান কালচারটা এসেছে সেই কংগ্রেস আমল থেকে, যখন থেকে তারা রাজনৈতিক সংস্কৃতিটাকে একটা অন্যরকম ভাবে ভাবছিল। কিন্তু তুমি যদি আজকের দিনটা দেখো, তাহলে তুমি দেখবে যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হুলিগানিজম পছন্দ করে না, এবং সেটা কোনো দলই বলবে না সগর্বে যে হ্যাঁ আমরা এটাকে সমর্থন করছি। কিন্তু আমি বলছি যে এই 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 রয়্যালটির টাকা উনি এইটা দিয়েই প্রায় দিন কাটাতেন, উনি কোনো পেনশন নেননি, উনি কোনো কিছু নেননি, কিন্তু ওনার দলের যে বৈভব এবং ওনার চোখের মণি, যার চোখের মণি সারাতে বিদেশ যাওয়া, সেই চোখের মণি ভাইপোর যে লাইফস্টাইল, সেটা দিয়ে কি উনি উনি কি রয়্যালটি দিয়ে চালান? আমি জানতে চাই যে ওর ব্যবসার মানে উনি কত বড় ব্যবসায়ী। আমি আমি সত্যি তোমাদের মাধ্যমে জানতে চাই যে ইনফ্যাক্ট উনি কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসা বিমুখ মানুষের জন্য একটা আইকন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সে কোন ব্যবসা, যে ব্যবসা ওনার পরিবারকে একেবারে শূন্য থেকে এইরকম জায়গায় নিয়ে গেছেন, যেটা গিয়ে থেমেছে চার্টার্ড ফ্লাইটে। এবং সেটা নিয়ে এবং অদ্ভুত একটা কিরম জানো তো, আমি দেখেছি শোভন একটা কথা বলে যে যদি রাজনীতিতে থাকতে হয় তাহলে মানুষের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। উনি কিরকম সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক সেটাই করেন যেটার জন্য উনি খুব নিন্দিত হন। এবং এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এটার পেছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ প্রশ্রয় রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝার জায়গায় নেই, এটা আমি আর তুমি কেউ বিশ্বাস করব না যে ভাইপোর এই কুকীর্তিতে ওনার দল কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিজ্ঞাসা করুন কুণাল ঘোষকে, জিজ্ঞাসা করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, জিজ্ঞাসা করুন মহুয়া মৈত্রকে, যারা রাস্তায় নামার চেষ্টা করছে, যে তাদেরকে কি কথা শুনতে হয় আর কেন শুনতে হচ্ছে। শুনতে হচ্ছে একজনের অপকর্মের ফলে। এই অবস্থাতেও উনি 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 কাকে দলীয় শাসন বোঝাবেন? 28শে অগাস্টের যেখানে নাকি প্রিপারেশন চলছে, যেখানে মানুষকে জড়ো করা মুশকিল হচ্ছে, ওনাদের ভাষাতেই যে পুলিশ ভয় দেখাচ্ছে, ওনার প্রশাসন ভয় দেখাচ্ছে, সবাই ভয় দেখাচ্ছে। তাহলে এই ভয়ের পরিবেশে হঠাৎ করে বিদেশে হাওয়া খাওয়ার জন্য ভাইপো চলে যাবে, আর সেটা শুধুমাত্র চিকিৎসার জন্য যাচ্ছে, এটা লোকে বিশ্বাস করবে। তার মানে তুমি পশ্চিমবঙ্গের মানে পুরো যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তোমার আমলে, তুমি তো অকলমে তাতে তুমি শিলমোহর দিয়ে দিচ্ছ। কারণ একটা ছেলে যখনই ক্রাইসিসে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উনি চলে যান। আরজি করার সময়ও তুমি লক্ষ্য করে ঠিক 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 একদম। এবং এটা কেন জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে চান না যে একা ওনার জন্য লড়ে একটা জমি তৈরি করতে যতটা সময় লেগেছিল, এই ভাইপোর প্রতি ভালোবাসা, ভাইপো প্রীতির জন্য উনি ততটা একটা চোরাবালি তৈরি করলেন মাথা মানে পায়ের নিচের যে শক্ত মাটিটা, যে মা মাটি মানুষের সরকার ছিল ওনার, সেই মাটিটাকে উনি সরিয়ে দিয়েছেন শুধুমাত্র ভাইপো প্রীতির জন্য। এবং আমি বলছি যে বদলে যদি তুমি দেখো, এত স্বার্থপর, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারটাকে যত দেখেছি না, যেদিনকে আমি কাজরি বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে গদগদ হয়ে গিয়ে হাত মেলাচ্ছেন, এই প্রত্যেকটা লোক যাদের কেউ মানে তোমার পাশের বাড়ি হলে পরে তুমি চিনতে না, হ্যাঁ, যে এরা কোনো নিজেদের শিক্ষার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করেনি, নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করেনি, শুধুমাত্র একটা মানুষকে নিজের অ্যাসেট বানিয়ে এরা করে খেয়েছে, এরা মানুষকে লুটেছে। সেই প্রত্যেকটা পরিবারের লোক ওনাকে ধোকা দিয়েছেন, কিন্তু পরিবারের জন্য উনি দলকে ধোকা দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক জিনিস, যে আজকে পরিবারের একটা সদস্যের একদম, যেটাকে আমরা বলি যে মন মানে একদম নিজে যেরকম চাইবো সেরকম ভাবে চলবো, সেইটাকে প্রশ্রয় দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুকে হাত রেখে বলুন যে এই স্পর্ধা যদি ওনার দলের কোনো নেতা, কোনো এমপি, কোনো এমএলএ করতেন, উনি তাকে ছাড়তেন? কোনোদিন উনি কারুর ব্যক্তিগত জীবনের স্বাধীনতা গিয়ে নিয়ন্ত্রণ করতে যান, আজকে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদ থেকে সরে তার নাকি সকল প্রেমের জন্য চলে যেতে হয়েছে,
তাহলে কি কোন প্রেমিকার জন্য আজকে ওনার ভাইপো ছুটে চলে যাচ্ছে বিদেশ, আর উনি তাতে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না? আসলে আসলে আমি সত্যি কথা বলবো, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জি, এদের সবাইকে বলি দেয়া দরকার ছিল শুধু এই চার্টার ফ্লাইটটা টেক অফ করার জন্য, বুঝেছো? এরা থাকলে পরে না, এরা মাটির সঙ্গে আঁকড়ে থাকতো, কিছুতেই এই দুর্নীতিটাকে এতটা আকাশ মানে গগন ছোঁয়া করতে দিত না। সেই জন্য এরা চক্ষুশূল হয়ে উঠেছিল। আজকে যারা আছে, দেখো আমি আমি বলছি মমতা ব্যানার্জি, একটা জিনিস শুধু জানতে যাবে, বিদেশে নিশ্চয়ই কিছু রহস্য তো রয়েছে, মানে এত ছুটে যাওয়া। আসলে কি বলতো, তুমি যখন একটা জায়গার প্রতি বেশি অনুরাগ দেখাবে না, তখনই এই রহস্যগুলো তৈরি হয়। আমরা শুধু যদি চিকিৎসা হতো, ধরো চিকিৎসার জন্য তো ইলেকশনের আগেও যাওয়া যেত, তাই না কি? হঠাৎ করে চোখটা এত খারাপ হয়ে গেছে, সেটা তাহলে আমাদের কাছে দৃশ্যমান হোক যে কি সমস্যা। মানে উনি যদি চশমা ছাড়া ঘোরেন, আমরা দেখতে পাবো যে হ্যাঁ চোখে ব্লিডিং হচ্ছে। আমি আমি রোজিনা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স বলি, যে আমি একটা সময় যখন চুটিয়ে মিডিয়া করতাম, সেই সময় আমার একটা আইরাইটিস বলে চোখে প্রবলেম হয়। লোকে দেখে বুঝতে পারতো যে চোখে সমস্যা হচ্ছে, তাও কিন্তু ওই শো মাস্ট গো অন করে আমি কিন্তু চালিয়ে গেছি, এবং এখানকার ডাক্তাররাই খুব স্বল্প মূল্যে সেটা সারিয়েছে। ৫-৬ জন বড় ডাক্তারের বদলে একটা ছোট ডাক্তারের কাছে গিয়ে আমি সুরাহা পেয়েছি। কিন্তু এটা এটা কেউ মানবে না। মানে আজকের দিনে তুমি যদি একটি শিশুকে গিয়ে বলো যে চোখের চিকিৎসার জন্য গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছে, সে বলবে এই যোগটা খুব পুরনো, এত পুরনো যোগ আর করবেন না। মানুষের সঙ্গে অনেক প্রহসন করেছেন অভিষেক। আপনি একটা, সত্যি কথা, আমার আপনাকে দেখে একটা আশা জেগেছিল যে হয়তো আপনি অত্যন্ত পরিণত হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে, এত জনজোয়ারে মিশেছেন, এত জায়গায় হেঁটেছেন, এত মডেল গড়েছেন, কিন্তু নিজেকে রোল মডেল হিসেবে আপনি গড়তে পারছেন না। আমার অবাক লাগছে যে আপনার কর্মীরা মার খাচ্ছে, তারা কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছে, কেউ আবার ফিরে আসার জন্য পা বাড়াচ্ছে। তো এই রকম একটা ইন্টারেস্টিং সন্ধিক্ষণে এই বয়স্ক পিসিকে রেখে আপনি যে বিদেশ যাচ্ছেন, এটা কি আপনার খুব মানুষ হিসেবে ভালো চিত্র তুলে ধরছে? আপনি নিজেকে আসলে ততটাই খারাপ আর ততটাই ছোট প্রমাণ করছেন, যতটা আপনার বিরোধীরা বলার চেষ্টা করছে। বরঞ্চ তার থেকে কয়েক গুণ বেশি করছেন, কারণ আপনি বুঝতেই চাইছেন না যে আপনার এই বিদেশে গিয়ে চোখ দেখানোর এই গল্পটা আসলে, কিছু গল্পকে আমরা ওই ইয়েলো জার্নালিজমের মধ্যে ধরি, কিছু গল্পকে বটতলা সাহিত্য ধরি। আপনার এটাকে ঠিক কোন জায়গায় আমরা ক্লাসিফাই করব সেটাও খুঁজে পাচ্ছি না। কিন্তু যাই হোক না কেন, এটুকু বলতে পারি যে আপনি একজন অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল পলিটিশিয়ান, যার এখনো কোনো পরিপক্কতা আসেনি। আমি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে আমিও আপনার কাছে দলের পতাকা নিয়ে বলেছিলাম, আমি এক অন্য অভিষেককে দেখলাম, অনেক পরিণত। আমি আজকে মানে মানুষের কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিচ্ছি যে আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি আমার রাজনৈতিক পথ চিনতে ভুল করেছি, এবং দলটা চিনতে তো একেবারেই ভুল করেছিলাম।